ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা করছিলাম ফান্ডামেন্টাল, আর ফান্ডামেন্টাল থেকে আমরা ডিময়ভরের উপপাদ্য চ্যাপ্টারটা করতেছিলাম। আজকে আমরা ডিময়ভরের উপপাদ্য থেকে যা শিখবো তা প্রথমে প্রশ্নগুলো দেখে আসি। তো বলছে কি, ডিময়ভরের উপপাদ্যের সাহায্যে নিম্নলিখিত সমীকরণগুলোর সমাধান করো। তো সমীকরণগুলো কি একটু সবগুলো পড়ে নিই। বলছে কি x⁵ ইকুয়াল টু 1, x⁷ ইকুয়াল টু 1, x⁴n ইকুয়াল টু 1। তো এই তিনজনের সমাধান কৌশল একই রকম। তারপরে x⁴ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, x⁶ মাইনাস 3x⁴ প্লাস 3 ইকুয়াল 0, x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। এই তিনজনের সমাধান কৌশল আবার একই রকম। আর এই যে লাস্টে x⁷ প্লাস x⁴ প্লাস x³ প্লাস 1 ইকুয়াল 0। তো এই টোটাল প্রশ্নগুলোর সমাধান আমরা আজকে শিখব। তো প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্নে বলছে কি x⁵ ইকুয়াল টু 1। তো আমরা শুরু করি। ক নম্বরে বলছে x⁵ ইকুয়াল টু 1। ওকে, তো আমরা যেহেতু এটা ডিময়ভরের সূত্রের সাহায্যে সমাধান করব, তো ডিময়ভরের সূত্রে cos θ প্লাস i sin θ আনতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, x⁵ তার জায়গায় থাক, ইকুয়াল টু 1 এর বদলে আমরা লিখে দিই cos 0 প্লাস i sin 0। ওকে, কারণ আমরা যেটা জানি cos 0 প্লাস i sin 0 ইকুয়াল টু 1। কেমনে বুঝলাম? এই cos 0 মানে হচ্ছে 1, ওকে, প্লাস এই i মানে হচ্ছে i, আর sin 0 মানে হচ্ছে 0। তো 0 যদি i এর সাথে গুণ হয় তাহলে এটা পুরোটাই 0 হয়ে যাবে, আর এখানে খালি 1 থাকবে। তার মানে cos 0 প্লাস i sin 0 ইকুয়াল টু হচ্ছে 1। তো এখন আমাদেরকে আসলে সমাধান করতে বলছে। তো এখানে x⁵ সমাধান আমরা যখন করতে চাইবো তখন আমাদের কাহিনী কি হবে, আমরা x এর মান বের করব। তো x এর মান বের করার জন্য আমরা কি করবো, 5টাকে ওই দিকে নিয়ে যাবো। একটু খেয়াল করি, তাহলে আমি এখানে শুধু x লিখবো, পাওয়ারটা লিখবো না। আর পাওয়ারটা যদি আমি এই দিক থেকে ওই দিকে নিয়ে যাই তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ঠিক এরকম, i sin 0 এটা লিখে ফেললাম, হোল টু দি পাওয়ার, এখানে ছিল 5, এখানে সেটা এসে হয়ে যাবে 1/5। ওকে, তাহলে আমরা যদি এখান থেকে কোনো একটা পাওয়ারকে ওইদিকে নিয়ে যাই তাহলে সেটা 1/5 হয়ে যাবে। হ্যাঁ, এখন প্রশ্ন জাগতেছে যে এইটা কেমনে হইলো যে এদিকের 5 ওইদিকে 1/5 হয়ে যায় কিভাবে, তাই না? ওকে, সেটার জন্য আমি একটু ছোট্ট করে বুঝাই দিই। ধরলাম আমাকে বললো কি x² ইকুয়াল টু হচ্ছে এরকম যে 2, x² ইকুয়াল টু 2, আর এখান থেকে আমি x এর মান বের করব। তো আমাদের যে ট্রেডিশনাল চিন্তাধারা সেটা দিয়ে আমরা x এর মান বের করি। আমি করব কি, উভয় পক্ষকে রুট করে দিব। তাহলে ওকে যদি রুট করে দিই তাহলে এরকম লিখতে হবে, x² কে রুট করলাম, আর ওকে রুট করলে লিখতে হবে এরকম √2। ওকে, তাহলে এরপর আমরা করব কি, এই স্কোয়ার আর রুটে কাটে দিব। কাটা দেওয়ার ফলে আমরা পাবো কি এখানে x, আর এখানে খালি পাবো √2। ওকে, এর বাইরে তার কিছু পাচ্ছি না, তাই না? এই জিনিসটাকে আমি আবার চাইলে কিন্তু এভাবেও লিখতে পারি, x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার হাফ, x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার হাফ লিখতে পারি। ওকে, মজার ব্যাপার হচ্ছে আমি এখন এই মাঝখান থেকে দুইটা লাইন যদি মুছে দিই তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, এখানে যে স্কোয়ারটা ছিল এখানে সেটা পাওয়ারে 1/2 হয়ে গেছে। ওকে, আচ্ছা এটা ভালো লাগে না, আর একটু সামনের দিকে দেখি, অন্য একটু উদাহরণ দিয়ে দেখি। ধরলাম x² ইকুয়াল টু 2 না বলে আমাকে বললো x³ ইকুয়াল টু 2। ওকে, তাহলে x³ ইকুয়াল টু যদি 2 হয় তাহলে আমাদেরকে x এর মান বের করতে হবে। x এর মান যদি বের করতে হয় তাহলে কিউবকে তাড়াইতে হবে। তো কিউবকে আমরা কিভাবে তাড়াবো? কিউবকে তাড়ানোর জন্য আমাদেরকে দিতে হয় কিউবিক রুট, এখানেও দিতে হবে আমাকে কিউবিক রুট। তাহলে উভয় পক্ষকে আমি কিউবিক রুট যখন করব তখন কিউব চলে যাবে। তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো, এইখানে কিউবিক রুটে কাটা খালি x থাকবে, ইকুয়াল টু এখানে কিউবিক রুট যেমন আছে তেমন থাকবে। ওকে, কারণ এখানে 2 এর কিউবিক রুট তো আর পাচ্ছি না, যা কাটা যাবে। তো এই লাইনটাকে আমরা এভাবেও লিখতে পারি, x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কিউবিক রুট মানে হচ্ছে পাওয়ারে 1/3, কিউবিক রুট মানে হচ্ছে পাওয়ারে 1/3। ওকে, তাহলে এখন মজার ব্যাপারটা আবার দেখি, মাঝখান থেকে 2 লাইন যখন মুছে দিব তখন এই যে কিউবটা ওইখানে গিয়ে 1/3 হয়ে গেছে বলে দেখা যাচ্ছে। ক্লিয়ার? তো আসলে আমরা যে এখান থেকে 5টা এখানে 1/5 হিসেবে নিয়ে আসছি, এই মাঝখানের দুইটা লাইন আসলে করি নেই, জাস্ট এটুকুই। তাহলে আমরা অ্যাডভান্স লেভেলে চিন্তা করতেছি আসলে। তাহলে এটা নিয়ে আমার আর আলোচনা করার দরকার আছে বলে আমি মনে করি না। তাহলে আমরা এবার ডিময়ভরের উপপাদ্যে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে দেখা যাচ্ছে পাওয়ার 1/5, তাই না? পাওয়ার 1/5 মানে হচ্ছে 5টা আনসার আসবে। তো 5টা আনসারকে এখান থেকে পাবো না? পাবো না। সেজন্য আমরা করবো কি, এটাকে n পর্যন্ত বর্ধিত করবো। তাহলে cos এখানে দিয়ে দেবো 2nπ প্লাস 0 প্লাস i sin 2nπ প্লাস 0 হোল টু দি পাওয়ার 1/5 যেমন আছে তেমন থাক, ইকুয়াল টু 2nπ এর সাথে 0 যোগ, এটা তো 2nπ হবে, তাই না? এখানেও 2nπ এর সাথে 0 যোগ, এটা 2nπ হবে, তাই না? তাহলে এবার আমরা ডিময়ভরটা অ্যাপ্লাই করে দিই। ডিময়ভর বলছে কি এই 1/5টা ওর পাশে আর 1/5টা ওর পাশে বসাই দিতে পারবো, কারণ কজের এই থিটা আর সাইনের এই থিটা একই রকম।
তাহলে আমরা বসাই দিলাম সেকেন্ড ব্র্যাকেট, আর লাগবে না কারণ পাওয়ার তো চলে আসতেছে। তাহলে আমরা এভাবে পাচ্ছি cos 2n পাই ডিভাইডেড বাই 5, কারণ এই 1/5 যদি এখানে গুণ হয় তাহলে নিচে 5 গুণ হবে, প্লাস i sin 2n পাই বাই 5। ব্যাস, এটাই হচ্ছে আমাদের জন্য আনসার। তবে যেহেতু এখানে 1/5 ছিল, তো আমাদের কয়টা আনসার আসবে? 5টা। তো আমরা লিখব যেখানে n ইকুয়াল টু 0 1 2 3 4। ওকে, তাহলে n ইকুয়াল টু 0 1 2 3 4 এই 5টা আনসার আমাদের জন্য আসবে। তাহলে কয়টা লিখছি দেখি, 1 2 3 4 এই একটা 5টা। ওকে, ব্যাস, তাহলে x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 1 এর সমাধান হচ্ছে ডি ময়ভরের সূত্রের সাহায্যে cos এত প্লাস i sin এত। ঠিক আছে, এরপর আমরা দ্বিতীয় প্রশ্নটার দিকে তাকাই। x টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 1। আমি নিশ্চিত জানি যে এটা আমার আর করায় দেওয়ার দরকার নেই, এটা আমরা নিজেরা পারবো। ওকে, তাহলে আমায় না করাই। এরপরে বলছে x টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। তো x টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 এটাও আমরা পারবো, খালি একটা চেঞ্জ, সেটা হচ্ছে এই যে এখানে আমি অতিরিক্ত n আনছি, এই জায়গায় n না এনে আমাকে আনতে হবে অন্য কোনো একটা সংখ্যা, যেটাকে আমি মিন করলাম k। তাহলে এখানেও আমি k টা আনতে পারি, ফলে এই 2n পাই এটা হয়ে যাবে 2k পাই, এই n পাই এটাও হয়ে যাবে 2k পাই। আরেকটা চেঞ্জ হবে, সেটা যেহেতু x টু দি পাওয়ার এখানে ছিল n, এখানেও হয়ে যাবে n, আর এই n যখন ওইখানে চলে যাবে তখন এটা 1/n হয়ে যাবে, ফলে এই সংখ্যাটাও হয়ে যাবে 1/n, আর এই 1/n যখন গুণ হবে তখন এই 5টা হয়ে যাবে n, এই 5টা হয়ে যাবে n। এখানে n থাকার কারণে আমরা নতুন যে 2n পাই যেটা আনতাম সেটা 2k পাই আনছে, যার কারণে এখানেও একটা চেঞ্জ আসবে, n না হয়ে এখানে আমরা দিব k ইকুয়াল টু হচ্ছে 0 1 2 3 4। তো 1 2 3 4 এত না লিখে আমাদেরকে আরো লিখতে হবে, কারণ ডট 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 এটা কত পর্যন্ত, এটা হচ্ছে n পর্যন্ত, তাই না? এখানে পাওয়ার কত আছে? n। আচ্ছা, এখানে পাওয়ার আছে n, তাই না? তাহলে আমাকে n-1 পর্যন্ত লিখতে হবে, ডট 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 n-1 পর্যন্ত। এরপর আবার ইত্যাদি লেখা যাবে না, ডট ডটও দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু নাম্বার কেটে যাবে, 4 নাম্বার চলে যাবে সঙ্গে সঙ্গে। ওকে, তাহলে x টু দি পাওয়ার n এর জন্য আমরা সমাধানটা করে ফেললাম। আর তাহলে বাড়ির কাজ থাকবে, পিডব্লিউ থাকবে, পিডব্লিউ হচ্ছে এটা। ওকে, x টু দি 7। এরপর আমরা এই ঘ উম চ এই 3টা অঙ্ক প্রায় কাছাকাছি রকমের, আমরা এখন ঘ নাম্বার অঙ্কটা প্রথমে দেখার চেষ্টা করব। আচ্ছা, তো ঘ নাম্বার অঙ্কে আমরা দেখতে পাচ্ছি বলছে কি x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0 এই সমীকরণটা সমাধান করো। তো সমীকরণের সমাধান মানে হচ্ছে x এর মান বের করা, তাই তো? এখন এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ। ওমা, দ্বিঘাত সমীকরণ কাকে বলে? যার ঘাত 2 থাকে তাকে দ্বিঘাত সমীকরণ বলে। এটার ঘাত তো দেখা যাচ্ছে 4, অর্থাৎ একটা সমীকরণে কোনো একটা চলকের সবচেয়ে বড় পাওয়ার যেটা থাকবে তাকে বলা হয় তত ঘাতের সমীকরণ। তাহলে এটার পাওয়ার সবচেয়ে বড় কত? 4, তাহলে এটাকে বলা হবে 4 ঘাতের সমীকরণ। কিন্তু এই বেটা আসলে আমার চোখে দ্বিঘাত সমীকরণ। কেন? কারণ আমি ওকে দ্বিঘাত বানাইতে পারবো। তাহলে আমরা একটু দ্বিঘাত সমীকরণটা দেখে আসি, যেটা আমরা ক্লাস 9-এ শিখছি, এইচএসসিতে শিখছি। ওকে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এই সমীকরণটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। কেন দ্বিঘাত সমীকরণ বলা হয়? কারণ এই যে এক্স এর মাথার উপরে একটা পাওয়ার দেখা যাচ্ছে, ওই পাওয়ারটা হচ্ছে 2। এটা এক্স এর মাথার উপরে পাওয়ার 2, এই জন্যই ওকে দ্বিঘাত সমীকরণ বলা হয়। কিন্তু এই ব্যাটার আসল নাম হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ। কারণ কখনো কখনো আমরা এরকম সমীকরণ পেতে পারি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাও কিন্তু দ্বিঘাত সমীকরণ, কিন্তু এটা সাধারণ দ্বিঘাত সমীকরণ নয়। সাধারণ দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে যদি একটা সমীকরণ আসলে পারফেক্টলি নর্মালি দ্বিঘাত সমীকরণ হতে চায়, তার চেহারাটা এরকম থাকতে হবে। এটা আমরা শিখছি যে দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। কিন্তু একটা বিষয় আমরা হয়তো শিখি নাই, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ আসলে এটাকে বলে না। দ্বিঘাত সমীকরণের মূল যে ফরমেশন সেটা হচ্ছে এরকম যে প্রথম চলকে, প্রথম এই পদে আর কি, এটাকে পদ বলা হয়, প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে আলাদা হওয়ার রাশিগুলোকে বলা হয় পদ। ওকে, তাহলে এই প্রথম পদে এক্স এর পাওয়ার যতটা থাকবে, প্রথম পদে এক্স এর পাওয়ার যতটা থাকবে, দ্বিতীয় পদে এক্স এর পাওয়ার অর্ধেক হবে। তাহলে প্রথম পদে এক্স এর পাওয়ার কত? 2, 2কে অর্ধেক করলে কত হবে? 1, 2 এর অর্ধেক হচ্ছে এখানে দেখা যাচ্ছে 1। আর এই তৃতীয় পদে মানে শেষ পদে এক্স এর বংশ থাকবে না, তখন তাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। ওকে, আবার বলতেছি, প্রথম পদে এক্স এর যতগুলো পাওয়ার থাকবে, দ্বিতীয় পদে এক্স এর পাওয়ার থাকবে এটার অর্ধেক, আর তৃতীয় পদে এক্স থাকবে না। এই ধরনের সমীকরণগুলো আমাদের চোখে দ্বিঘাত সমীকরণ হিসেবে কাজ করবে। ওকে, তাহলে আমরা এখন যে প্রশ্নটা নিয়েছি সেটা দেখে আসি। সেটাতে বলছে কি এক্স টু দি পাওয়ার 4, তাহলে প্রথম পদে এক্স এর পাওয়ার হচ্ছে 4, তো দ্বিতীয় পদে এক্স এর পাওয়ার কত? 2, তার মানে এই 4 এর অর্ধেক। আর তৃতীয় পদে দেখা যাচ্ছে এক্স এর বংশ নাই, তার মানে এটা আমার চোখে একটা দ্বিঘাত সমীকরণ হওয়ার যোগ্যতা রাখে। ওকে,
আচ্ছা, যদি সমীকরণটা এমন হইতো x⁴ মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এটা কিন্তু আমার চোখে আর দ্বিঘাত সমীকরণ হওয়ার যোগ্যতা রাখে না, কারণ এখানে প্রথম পদে x এর পাওয়ার হচ্ছে 4 আর দ্বিতীয় পদে x এর পাওয়ার হচ্ছে 1, 4 অর্ধেক কি 1 না, তার মানে এটা আর আমার চোখে দ্বিঘাত সমীকরণ হইতে পারলো না। যদি এইভাবে থাকতো x⁴ মাইনাস x³ প্লাস 1, এবারও সে দ্বিঘাত সমীকরণ হতে পারবে না, কারণ প্রথম পদে x এর পাওয়ার হচ্ছে 4, দ্বিতীয় পদে অর্ধেক থাকার কথা ছিল, মানে 4 অর্ধেক, কিন্তু এখানে 4 অর্ধেক নাই, যার কারণে সে দ্বিঘাত সমীকরণ হওয়ার যোগ্যতা হারাই ফেলছে। ওকে, তাহলে দ্বিঘাত সমীকরণ হওয়ার যোগ্যতা হারাইলো। আমরা যে সমীকরণটা আসলে সমাধান করতে চাচ্ছি সেই সমীকরণটা মূলত একটা দ্বিঘাত সমীকরণের ফ্রেমে ফেলতে পারবো। দেখি একটু, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা সমীকরণটা লিখলাম, বা আমরা করবো কি x⁴ কে আমরা x² হোল স্কোয়ার লিখতে পারবো, মাইনাস x² প্লাস 1 ইকুয়াল টু 0 এভাবে লিখতে পারবো। খুব ভালো করে খেয়াল করি, দ্বিঘাত সমীকরণের পরিণত করার জন্য আমরা করলাম কি x⁴ কে স্কোয়ার হোল স্কোয়ার লিখছি, আর যা যা যেভাবে আছে সেভাবে ওদেরকে কোনো চেঞ্জ করি না। এখন এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক খেয়াল করি কেমনে দ্বিঘাত সমীকরণ, এখানে x² এর পাওয়ার হচ্ছে x, আর এখানে x² এর পাওয়ার হচ্ছে 1, আর এখানে কোনো x² নাই, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখন দ্বিঘাত সমীকরণের একটা সমাধান আমরা শিখছিলাম, সমাধানটা হচ্ছে -b প্লাস মাইনাস √b² - 4ac। আচ্ছা ওকে, দেখি একটু, যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণ এরকম হয় ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এই সমীকরণকে আমরা সরাসরি সমাধান করতে পারি। আর ওই সরাসরি সমাধান হচ্ছে x ইকুয়াল টু উপরে হচ্ছে -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই 2a। এভাবে আমরা এই সমীকরণটাকে সরাসরি সমাধান করতে পারি। এখন আমাদের এই সমীকরণটাকে আমরা এই সূত্রের সাহায্যে সরাসরি সমাধান করব। তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এই যে স্কোয়ার বাদে এখানে যে সংখ্যাটা আছে সেটা কি শুধু এক্স, স্কোয়ার বাদে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে শুধু এক্স, আর আমার এখানে স্কোয়ার বাদে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে x²। ওকে, তো এখানে স্কোয়ারকে বাদ দিলাম, একটু বাদ দিচ্ছি, স্কোয়ারকে বাদ দিলে যেটা দেখা যায় সেটা x, সেজন্য এখানে x ইকুয়াল সূত্রটা বসানো হয়েছে। আর আমার এখানে আমি যদি স্কোয়ারকে বাদ দিই তাহলে আমি পাচ্ছি x², যার কারণে আমি x² ইকুয়াল টু সূত্রটা বসানোর চেষ্টা করব। ওকে, তাহলে এখানে স্কোয়ার বাদ দিয়ে x থাকে সেজন্য আমরা x ইকুয়াল বসাইছি, আর এখানে স্কোয়ার বাদ দিলে x² থাকে সেজন্য আমরা x² ইকুয়াল টু সূত্রটা বসাইছি। তো এটাকে বলা হয় x এর দ্বিঘাত সমীকরণ, আর আমরা যেটা বানাইছি সেটাকে বলা হয় x² এর দ্বিঘাত সমীকরণ। তো x এর দ্বিঘাত সমীকরণে x এর মান বেরোবে, আর x² এর দ্বিঘাত সমীকরণে x² এর মান বেরোবে। ওকে, তাহলে -b প্লাস মাইনাস এগুলো আমরা বসাই দিই, এগুলো আমরা ইয়াতে শিখছি, এসএসসি তে শিখছি, সেজন্য আমি বেশি বুঝাচ্ছি না। তাহলে মাইনাস চিহ্নটা দিলাম, এই যে মাইনাস চিহ্নটা দিলাম, বি মানে হচ্ছে এই মাঝখানেরটা সহগ, তাহলে আমাদের মাঝখানেরটা সহগ হচ্ছে -1, তাহলে -1 বসাই দিলাম, তারপর প্লাস মাইনাস √b² - 4ac, b² মানে হচ্ছে এই যে -1² -4, তার জায়গায় থাকবে a মানে হচ্ছে এটা সহগ হচ্ছে 1 a, আর c মানে হচ্ছে লাস্টেরটা 1। ওকে, তার আর নিচে হচ্ছে 2a, a মানে হচ্ছে এই প্রথমটা সহগ 1। তাহলে এখান থেকে আমরা আনসারগুলো বের করার চেষ্টা করি। -1 এসে +1 হবে, প্লাস মাইনাস √, এখানে আমি একেবারে কাজটা করে ফেলবো। একটু দেখি, মাইনাসের উপর স্কোয়ার মানে হচ্ছে প্লাস, আর 1 এর উপর স্কোয়ার হচ্ছে 1, তো 4 থেকে যদি 1 চলে যায় তাহলে হচ্ছে -3। ওকে, তাহলে এগুলো পুরোটা মিলে তো 4ই হবে, 4 থেকে যদি 1 যায় তাহলে 3 থাকে, তো বড় সংখ্যার আগে -3 সেটা -3 হয়েছে, আর নিচে 2 একে হবে 2। এখন এই রাশিটাকে আমি এভাবে লিখতে পারি যে 1 প্লাস মাইনাস √, একটু খেয়াল করি, এটাকে আমি এভাবে লিখতে পারি √3i, মানে i√3 এভাবে লিখতে পারি, আর নিচে 2 যেমন আছে তেমন থাকলো। তাহলে √-3 কে কিভাবে i√3 লেখা যায় সেটা একটু এখানে আমি নোট দিচ্ছি। √-3 এটাকে আমি লিখতে পারি √-1 গুণ 3, তাহলে 3 একে 3 আর মাইনাসটার চিহ্ন থাকতেছে। এই জিনিসটাকে আবার এভাবে লেখা যায় √-1 গুণ √3। ওকে, তাহলে এই √-1 যেটা, এটার বদলে আমরা লিখতে পারি i, আর √3 যেমন আছে তেমন থাকবে, কারণ আমরা জানি যে i ইকুয়াল টু হচ্ছে √-1, তা এই জন্য আমরা এটাকে এভাবে লিখতে পারছি। এবার আমরা আবার কি করবো, একই মায়ের দুই সন্তান, একই মায়ের দুই সন্তান মানে এই হচ্ছে এক সন্তান প্লাস মাইনাস এই হচ্ছে আরেক সন্তান, তাহলে মা কিন্তু একই, তো জন্য মা দুজনের ঘাড়েই থাকবে। ওকে, তাহলে এখন এখানে একটা আই ছিল, আইটা দিতে ভুলে গেছে, আই, তাহলে এত। এবার আমার কাজ হচ্ছে এই রাশিটাকে সাইন এবং কজে পরিণত করার চেষ্টা করা। ক্লিয়ার? তাহলে আই যেটাতে আছে সেটাকে আমি সাইনে পরিণত করব, আর যেটাতে আই নাই সেটাতে আমি কজে পরিণত করব, যাতে আমরা ডিময় ভরের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। ওকে, তাহলে হাফ মানে হচ্ছে
cos 60 মানে হচ্ছে π/3 প্লাস মাইনাস এখানে আইটা তার জায়গায় থাক, আই বাদে যে রাশিটা আছে সেটা হচ্ছে √3/2। তো √3/2 সাইন কত ডিগ্রির মান? 60 ডিগ্রির মান। তাহলে আমরা লিখবো সাইন π/3। ওকে, তাহলে আমরা এই যে এক্স স্কোয়ার যেটা দেখতে পাচ্ছি সেটাকে আমি এখানে প্রত্যেকটা লাইনে লিখে আসবো, এক্স স্কোয়ার প্রত্যেকটা লাইনে লিখবো এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখন আমি এটাকে ডি ময়ভারের উপপাদ্যের সাহায্যে অ্যাপ্লাই করতে চাইলে এক্স এর মান আমাকে বের করতে হবে। তাহলে এখানে 2 দেখা যাচ্ছে, তো আমরা এই যে x⁵ 1 ওটা শিখছিলাম, ওইখান থেকে আমরা বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারি। এখানে যে 2 ওদিকে সেটা পাওয়ারে হাফ হয়ে যাবে নাকি, তাহলে x = আমরা লিখতে পারতেছি cos π/3 প্লাস মাইনাস i sin π/3 হোল টু দি পাওয়ার হাফ। ওকে, তাহলে এখন এই হোল টু দি পাওয়ার হাফ আসার পর আমাদের কাজ হচ্ছে এটাকে 2n π পর্যন্ত বর্ধিত করা। কারণ আমি যদি এখন এই হাফটা এখানে গুণ করে দিই তাহলে এই সমীকরণে আমার আনসার আসবে খালি একটা, যার কারণে আমরা তো একটা আনতে পারবো না, কারণ এখানে এই যে এই সমীকরণে x এর পাওয়ার আছে কত 4। তো আমরা যখন কোনো একটা সমীকরণকে সমাধান করতে চাই তখন ওই সমীকরণের পাওয়ার হয় ওর মূল সংখ্যা। তাহলে এই সমীকরণকে চতুর্ঘাতের সমীকরণ, এর মানে হচ্ছে ওর 4টা মূল বা সমাধান থাকবে। তাহলে আমি যদি এটা এখন বসাই দিই, এই হাফ এখানে বসাই দিই, তাহলে আমি কিন্তু 4টা সমাধান পাবো না, যার কারণে আমাদেরকে করতে হবে কি 2n π অতিরিক্ত ব্যবস্থা করতে হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারতেছি কি ইকুয়াল টু, এভাবে লিখতে পারতেছি এক্স কে লিখি x = কসটাকে একটু বর্ধিত করব, cos 2n π প্লাস π/3 আর একটা হচ্ছে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস i sin 2n π প্লাস π/3 আর এই যে পুরাটার মাথার উপরে কিন্তু ওই যে হাফটা রয়ে গেছে। ওকে, তাহলে এখন আমি এখানে একটা লসাগু করব, তাহলে cos এটা লসাগু করলে হবে 6n π প্লাস π ডিভাইডেড বাই হচ্ছে 3 প্লাস মাইনাস i sin 6n π প্লাস π ডিভাইডেড বাই হচ্ছে 3 আর এই পুরাটার মাথার উপরে হাফ যেটা আছে সেটা থেকে যাবে। ক্লিয়ার? এবার আমি ডি ময়ভারের সূত্রের সাহায্যে হাফটা গুণ করে দিব, তাহলে cos 6n π প্লাস π ডিভাইডেড বাই 6 প্লাস মাইনাস i sin 6n π প্লাস π ডিভাইডেড বাই 6। তাহলে আমরা x এর আনসার একদম লাস্ট লাইনে চলে আসছি। তাহলে x = যা আনা দরকার সেটা আমরা পাইছি, কিন্তু আমার এখানে এই n এর মানের উপর নির্ভর করতেছে কতগুলো মূল আমরা পাবো। তো আমাকে কিন্তু সমীকরণে বলছে, একটু সমীকরণে মুছে ফেলছি, তো সমীকরণে বলছে যে এটার 4টা আনসার আসতে পারে, কিন্তু আমি যদি এখানে যেখানে n = কিছু না লিখি তাহলে তো অসীম পর্যন্ত আনসার আসবে। তো এটা আমরা কখনোই চাই না, সেটা আমরা লিখবো যেখানে n = এইবার এই জায়গায় কিন্তু এসে আমরা একটু বিপদে পড়বো। এতদিনের ট্রেডিশনাল সিস্টেম এবার কিন্তু কাজে আসবে না। তাহলে এখানে n = হবে 0 আর 1, এর বাইরে আর কিচ্ছু হবে না। ওকে, তো এখন নিশ্চয়ই প্রশ্নটা জাগছে, সেটা হচ্ছে আমাদের মান লাগবে 4টা আর আমরা এখানে লিখলাম মাত্র 2টা, কাহিনী কি? ওকে, তাহলে আমি ব্যাখ্যাটা একটু দিই। এতদিন আমরা যে অঙ্কগুলো করছিলাম ওগুলোর এই মাঝখানে কিন্তু প্লাস মাইনাস ছিল না, যার কারণে যতগুলো মান দরকার ছিল ততগুলোই আমাকে লিখতে হয়েছে। কিন্তু আজকে একটু দেখি, আমি যদি n এর মান এখানে 0 বসাই, এই যে n এর মান এখানে 0 বসাই, তাহলে প্লাস দিয়ে একটা আনসার আসবে, মাইনাস দিয়ে একটা আনসার আসবে। তো কয়টা আনসার হলো? 2টা। আবার বলতেছি n এর মান 0 যদি এখানে বসাই তাহলে প্লাসের জন্য একটা আনসার আসবে, মাইনাসের জন্য আরেকটা আনসার আসবে। তার মানে n এর একটা মানের জন্যই আমরা 2টা আনসার পেয়ে যাচ্ছি। আবার যখন 1 এখানে বসাবো তখন প্লাসের জন্য একটা আনসার আসবে, মাইনাসের জন্য আরো একটা আনসার আসবে। তার মানে 2টা দিয়েই n এর মান 2টা দিয়েই আমরা 4টা আনসার পেয়ে যাচ্ছি, আর আমাদের দরকারও 4টা আনসার। ওকে, যার কারণে আমরা এখানে 0 1 2 3 এভাবে লিখতে পারতেছি না, তখন কিন্তু আনসার বেশি হয়ে যাবে। ওকে, তো এই ছোট্ট ছোট্ট জায়গাগুলোর সামান্যতম ভুলের জন্য টিচার বুঝেই যাবে যে তুমি বেসিকটা জানো না। তাহলে বেসিকটা হচ্ছে কি যতগুলা মান আমার দরকার আমাকে কৌশলে ততগুলা মানের জন্যই এখানে n = বরাদ্দ করতে হবে। তো আমার 4টা মান দরকার, কিন্তু এখানে প্লাস মাইনাস দেখতে পাচ্ছি, তার মানে আমি এখানে 4টা যদি লিখে দিই প্লাস 4টা মাইনাস 4টা চলে আসবে। এই জন্য আমার এখানে দরকার হচ্ছে এমন কিছু লেখা যাতে আমরা অ্যাপ্রোপ্রিয়েট মানগুলো আনতে পারি। ওকে ওকে, তাহলে এখন সমাধান তো হয়ে গেল, এরপরে আমরা উমো নাম্বারটা একটু ছোট্ট করে সমাধান করব। এইভাবে পুরাটা আমি করে দিব না উমো নাম্বারের, কারণ উমো নাম্বারের ব্যাপারটা একটু সহজ, এটার মতোই পুরোপুরি, লাস্ট লাইনও এটার মতো। তো আমি শুধুমাত্র এখানে একটা জায়গায় গিয়ে তোমরা প্রবলেমে পড়বা, ওই জায়গা পর্যন্ত করাই দিব, বাদ বাকিগুলা নিজেরা করার চেষ্টা করবো আর কি। ওকে, তো এখানের মূল প্রবলেম হচ্ছে লাস্ট লাইনে। লাস্ট লাইন যদি তুমি
তাড়াহুড়া করে করতে গিয়ে কোনো কারণে ভুল লেখো তাহলেই কিন্তু নাম্বারটা দিবে না। আচ্ছা যাই হোক, তাহলে এরপর আমাদের জন্য যে প্রশ্নটা অপেক্ষা করতেছে সেটা আমরা একটু দেখি। 1 নম্বর বলছে কি x⁻6 মাইনাস 3x³ প্লাস 3 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা পুরাটা একদম এই ঘ নম্বরের মতো, x⁻4 মাইনাস x² মাইনাস 1 ইকুয়াল টু 3, খালি একটা জায়গাতে চেঞ্জ, সেটা হচ্ছে এটাকে যখন আমি দ্বিঘাত বানাবো তখন আমাকে এইভাবে বানাইতে হবে x³ হোল স্কোয়ার, এভাবে লিখতে পারবো। কেন? কারণ এখানে 3 দুগুণে হচ্ছে 6, তারপরে আমরা মাইনাস 3x³ যেমন আছে তেমন রেখে দিব, প্লাস 3 ইকুয়াল টু 0 যেমন আছে তেমন রেখে দিব। তো প্রথমেই দেখি এটা দ্বিঘাত সমীকরণের পর্যায়ে পরে সেটা আমরা কেমনে বুঝবো। x এর পাওয়ার হচ্ছে 6, তাহলে মাঝখানের যে পদটা থাকবে সেটাতে 6 এর অর্ধেক থাকতে হবে, আর 6 এর অর্ধেক হচ্ছে 3, যা এখানে ঠিকঠাকভাবে আছে, আর এখানে কিন্তু x এর বংশই নেই, সুতরাং এটা দ্বিঘাত সমীকরণ, আর আমরা তাকে দ্বিঘাত সমীকরণের ফরমেশনে ফেলার চেষ্টা করছি। তাহলে এখানে আমি যখন সমাধান করতে চাইবো তখন x³ ইকুয়াল টু বেরোবে, তাহলে x³ ইকুয়াল টু কত আসবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে মাইনাস বি হচ্ছে কত, মাইনাস এখানে মাইনাস বি হচ্ছে মাইনাস 3, তারপরে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 3 হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4ac, 4a হচ্ছে এখানে 1 আর c হচ্ছে 3, তাহলে 1 3, ওকে, ডিভাইড বাই 2a, এ হচ্ছে 1। আচ্ছা তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি মাইনাস মাইনাসে প্লাস 3 আর প্লাস মাইনাস রুট ওভার, এটা হবে 9, 9 থেকে যদি 12 চলে যায় তাহলে আমরা মাইনাস 3 পাবো, এসব যোগ বিয়োগ নিজেরা বুঝবো, 2 ইকুয়াল টু, এবার এখানের মূল প্রবলেমটা দেখা যাবে। আচ্ছা যাই হোক, একটু পরে কথা বলি সেটা নিয়ে। এখানে আমরা পাচ্ছি 3 প্লাস মাইনাস, এটাকে আমি লিখতে পারি i√3 ডিভাইডেড বাই হচ্ছে 2। ওকে, এবার আমি এটাকে দুই ভাগ করে দিতে পারি, একটা হচ্ছে 3/2 আর একটা হচ্ছে প্লাস মাইনাস i√3/2। ওকে, এখন এখানের যে মূল প্রবলেম সেটা হচ্ছে আমরা এই যে √3/2 এটাকে আমি চাইলে সাইনে পরিণত করতে পারি, কিন্তু 3/2 এটা কোনো ডিগ্রির মান আমাদের জানা নাই, যার কারণে আমরা এটাকে এক্ষুনি সরাসরি সমাধানে আনতে পারবো না, আমাদেরকে একটু বুদ্ধি খাটাইতে হবে। আচ্ছা, তো আমরা দেখি যে কি বুদ্ধিটা আমরা খাটাইতে পারি। তো আমি এই লাইনে না আসলে আমি বুঝতে পারতাম না যে আসলে বুদ্ধিটা খাটাইতে হবে। তো আমি কি করতেছি, এটা একটু মুছে দিই, কারণ এক্ষুনি এই লাইনে আসা যাবে না। আমি করব কি, এই যে 3 দেখা যাচ্ছে, 3কে আমি চাইলে এভাবে লিখতে পারি √3 ইন্টু √3 প্লাস মাইনাস i√3 ডিভাইডেড বাই 2, এভাবে লিখতে পারি। কেন? কারণ √3 ইন্টু √3 একটু খেয়াল করি, √3 ইন্টু √3 ইকুয়াল টু হচ্ছে √3 হোল স্কোয়ার, আর স্কোয়ার রুটে কাটা গেলে শুধুই 3, তার মানে 3কে আমরা চাইলে √3 ইন্টু √3 লিখতে পারি। ওকে, তো এখন আমি একটা কাজ করি, এখান থেকে √3 কমন নিব, দুজন থেকে √3 যদি কমন নিই তাহলে প্রথম জনের কাছে একটা √3 থেকে যায়, প্লাস মাইনাস দ্বিতীয় জনের কাছে থাকে খালি i, √3 তো কমন নিয়ে নিছি, আর নিচে থাকবে খালি 2। ওকে, এবার ঘটনা কি দাঁড়াইলো, আমি এইভাবে লিখতে পারি লাইনটাকে, পাশের আচ্ছা নিচে লিখি, √3 এখানে থাক, আর এই ব্র্যাকেটে আমি এভাবে লিখতে পারবো √3 ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস i ডিভাইডেড বাই 2, এভাবে লিখতে পারবো। অর্থাৎ এই √3 তো ওর সাথে গুণ সম্পর্ক, তো ওকে এখানে রেখে গুণ সম্পর্কেই রাখছি, আর এই দুইজনকে একই মায়ের দুই সন্তান সিস্টেমে আমি দুই ভাগ করে দিলাম। ওকে, এবার আমি এই অঙ্কের সাইন এবং কজের দিকে চলে যাব। ওকে, সাইন এবং কজ কিভাবে আনতে পারি, তাহলে এখানে দেখি এই যে √3 তার জায়গায় থাক, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আর এই যে দেখা যাচ্ছে √3/2, এটা হচ্ছে কজ বানাইতে হবে, তাই না, যেটার সাথে আই নাই তাকে কজ বানাইতে হয়। তাহলে √3/2 হচ্ছে cos 30 ডিগ্রির মান, তাই না, তাহলে cos 30 ডিগ্রি মান হচ্ছে π/6, আর প্লাস মাইনাস আই যদি রেখে দিই, তাহলে এই যে আই রেখে দিছি, তাহলে এখানে আর বাকি আছে হাফ, আর ওটা হচ্ছে sin 30 ডিগ্রির মান, তাহলে sin π/6 হচ্ছে 30 ডিগ্রির মান। ব্যাস, তাহলে একটু আগে দেখি আমি যখন এই লাইন থেকে এইভাবে করছিলাম যে 3/2 প্লাস মাইনাস √3/2i, এভাবে যখন করতেছিলাম তখন আমি কিন্তু কোনো মান খুঁজে পাচ্ছিলাম না যে সাইন বানাবো কজ বানাবো কিভাবে, কারণ আমি ওকে চাইলে সাইন বানাইতে পারি, √3/2টা সাইন 60 ডিগ্রির মান, কিন্তু এটা কজ কত ডিগ্রির মান, যার কারণে এই বিপদ থেকে বাঁচার জন্য আমরা একটু বুদ্ধি অ্যাপ্লাই করছি, আর ওই বুদ্ধির কারণে এখন দেখা যাচ্ছে আমরা সাইন এবং কজে ঠিকঠাকভাবে আনতে পারছি। ওকে, তো বাম পাশে কিন্তু x³ পরেই ছিল, তাই না, তাহলে এটা প্রত্যেক লাইনে আমি লিখে আসতে পারি বাম পাশে, ওইখান থেকে আমি আবার x এ পরিণত করবো, তাহলে এটা যদি x হয়ে যায় তাহলে এই পুরা রাশিটার উপরে √3 cos π/6 প্লাস মাইনাস i sin π/6 হোল টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে, কারণ এদিকে যেটা 3 ওদিকে গেলে সেটা 1/3 হয়ে যায়, এটা আমরা শিখছি আজকে, তাই না। এখন
পাওয়ারটাকে আমি দুই ভাগ করে দিব। একটা হচ্ছে এই √3 উপরে পাওয়ারটা চলে আসবে, তাহলে √3 মাথার উপরে আমরা পাইলাম 1/3। আর এটাকে আমি এভাবে ভেঙে না লিখে একটু সরাসরি লিখে দিই, কারণ আমরা সরাসরি লিখে ফেলতে পারবো, তাই না? তাহলে এটা করি যে √3 মানে হচ্ছে আসলে 3 মাথার উপরে পাওয়ার হাফ। √3 মানে হচ্ছে 3 মাথার উপরে পাওয়ার হাফ। আর ওর মাথার উপরে যদি 1/3 কে বসাই দেওয়া হয়, 1/3 কে বসাই দেওয়া হয়, তাহলে পাওয়ারে গুণ হয়ে সেটা হয়ে যাবে 1/6। তাহলে 3⁴ 1/6 হয়ে গেল ও। সরাসরি লিখে দিয়েছি, কারণ এটাকে নিয়ে লাইন নষ্ট করার কোনো দরকার নেই। আর এই পাওয়ারটা যখন ওর উপরে নামবে তখন আমরা এভাবে লিখতে পারবো cos π/6 ± i sin π/6 এত হোল টু দি পাওয়ার 1/3। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এটাকে 2n π পরিমাণ বর্ধিত করা, আর কোনো কাজ নাই। এরপরেরগুলো আমি না করাই দিলেও চলবে, তাও আমি খুব দ্রুত করাই দেওয়ার চেষ্টা করি। 3⁴ 1/6 সেকেন্ড ব্র্যাকেট দিলাম, cos এটাকে লিখলাম 2n π + π/6, তারপরে প্লাস মাইনাস i sin 2n π + π/6, আর এটা পুরোটার মাথার উপরে 1/3 এখনো রয়ে গেছে। ওকে, এরপর আমি এখানে একটা লসাগু করবো, লসাগু করে 1/3 এখানে গুণ করে দেবো, গুণ করার পরে যা আসবে তাই আনসার। খালি যেখানে যে লাইনটা আসবে লাস্টে একদম, যেখানে n ইকুয়াল টু কত লিখবো, তা আমাদের প্রশ্নে x ইকুয়াল এখানে মান চাইছে 6টা, তাহলে n ইকুয়াল টু আমরা বের করব 6টা মান। তাহলে আমি লিখতে হবে n এগুলো 0 1 2, আর লেখা যাবে না কারণ আমি এখানে 3টা লিখে ফেলছি। তো 3টা লিখে 6টা কিভাবে হবে, ওইটা প্লাস মাইনাস আসবে, তাহলে 0 দিলে 2টা আসবে প্লাসে মাইনাসে, 1 দিলে 2টা আসবে প্লাস মাইনাস, 2 দিলে 2টা আসবে প্লাস মাইনাস, টোটাল 6টা হয়ে যাবে। ওকে, তাহলে এটার বাকি অংশ অবশ্যই নিজে করে রাখতে পারবা। আর এরপরে আমি এই 6 নাম্বার অঙ্কটা একটু দেখাই দিই, কারণ x⁴ + x² + 1 = 0 এই সমীকরণটার সমাধান কিন্তু একটু জটিলতা আছে, তবে মাঝখানে কতটুকু বুঝাই দিলে বাকিগুলো তুমি এমনিই বুঝতে পারবা, সেগুলো আমাকে আর করাই দিতে হবে না। আচ্ছা, তো এবার আমরা যে প্রশ্ন নিয়েছি ওটা হচ্ছে x⁴ + x² + 1 = 0। দেখতে পুরোপুরি ওর মতো, x⁴ - x² + 1 = 0, কিন্তু একই রকম বলে তুমি যদি এখন ইগনোর করো তাহলে বুঝবা যে এটা তুমি পরীক্ষার হলে পারবা না। ওকে, তাহলে এটাকে ইগনোর করা যাবে না, এটা অনেক জটিল একটা অঙ্ক। তাহলে আমি প্রথমে এটাকে ওর মতো করে দ্বিঘাত সমীকরণে পরিণত করি, যে x² প্লাস এটা x² যেমন আছে তেমন থাক প্লাস 1 = 0। ওকে, সুতরাং আমি এখন এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করছি সেগুলোর যে ফর্মুলা সেখান থেকে শিক্ষা নিয়ে আমি এটা সরাসরি করে দিতে পারতেছি। x² - b, এখানে b মানে হচ্ছে x² এর সহগ 1 প্লাস মাইনাস √b², b² মানে হচ্ছে 1² মাইনাস 4a মানে হচ্ছে 1, এদিকে c মানে হচ্ছে 1 ইকুয়াল ডিভাইডেড বাই হচ্ছে 2a মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমি গবেষণা করে কি পাচ্ছি, -1 তার জায়গায় থাক প্লাস মাইনাস, এটা হচ্ছে রুটের ভিতরে আমরা -3 পাবো, √3 ডিভাইড বাই 2। এটাকে আমরা এভাবে লিখতে পারি -1 প্লাস মাইনাস i√3 ডিভাইডেড বাই 2। কেন এটা এইভাবে লিখতে পারি সেটা আমরা ওই এখানে প্রথম অঙ্কটাতে দেখছি, যার কারণে আমি এখন আর ব্যাখ্যা দিলাম না। এবার এটার ঘটনা এভাবে হয়ে যাবে -1/2 প্লাস মাইনাস i√3/2। তাহলে একই মায়ের দুই সন্তান, দুজন ভাগ করে নিছে। ওকে, এবার আমি সাইন আর কজে এটাকে স্থানান্তরিত করব, এই টাইমেই তোমার মূল প্রবলেমটা হবে। তো এখন নর্মালি আমাদের চোখে কি দেখা যায় সেটা হচ্ছে এখানে হচ্ছে হাফ হচ্ছে cos 60 ডিগ্রি, আর √3/2 সেটা হচ্ছে sin 60 ডিগ্রি, ব্যাস হয়ে গেল। না, তুমি সম্পূর্ণ ফেল করছো এবং তুমি কিচ্ছু পারো না। আসলে এখানে প্রবলেমটা হচ্ছে এই মাইনাস চিহ্ন শুদ্ধা তোমাকে ডিগ্রিতে পরিণত করতে হবে, কারণ এখানে তুমি মাইনাস চিহ্নটাকে এখানে জমা করে রাখবা, তারপর তুমি এটাকে ওয়া করবা, এরপরে ডিগ্রিতে করে তুমি ডিময়ভরের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবা না, কারণ ডিময়ভরের উপপাদ্যে এই ব্যাটার সামনে যে কসটা থাকে একটু দেখি, কজের সামনে কোনো মাইনাস থাকতে পারবে না, cos θ প্লাস i sin θ হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু, আমরা সূত্রটা শিখছিলাম, এখানে প্লাস না হয়ে মাইনাস হইলেও কোনো সমস্যা নাই, কিন্তু এই কজের সামনে মাইনাস হবে আর তুমি ডিময়ভরের সূত্র অ্যাপ্লাই করবা, সেটা কখনোই সম্ভব নয়, যার কারণে তোমাকে এমন কিছু করতে হবে যেন এখানে মাইনাস না থাকে। তো সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে cos 3π/2 ইকুয়াল টু হচ্ছে -½ ওকে, এটা আমাদেরকে একটু জেনে রাখতে হবে, cos 3π/2 ইকুয়াল টু -½ আবার ওইদিকে sin 3π/2 ইকুয়াল টু হচ্ছে √3/2। ওকে, তাহলে আমরা এখানে এই রাশিটা ব্যবহার করলে মাইনাস চিহ্ন সহ সেটা কজে পরিণত হবে, যার কারণে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো ডিময়ভর। তাহলে -½ না লিখে আমি লিখবো cos 3π/2 প্লাস মাইনাস i √3/2 না লিখে আমরা লিখবো sin 3π/2। হ্যাঁ, এখন একটা ছোট্ট প্রশ্ন হয়তো থাকতে পারে, সেটা হচ্ছে √3/2 এটাকে আমি চাইলে তো sin π/6 লিখতে পারতাম,
সরি সাইন পাই বাই 6, সরি সাইন পাই বাই 3 লিখতে পারতাম, কারণ সাইন পাই বাই 3 ইকুয়াল টু কিন্তু √3/2। কিন্তু কেন আমি এটাকে সাইন পাই বাই 3 লিখলাম না? কারণ হচ্ছে আমি যদি এখানে সাইন পাই বাই 3 লিখি, এই থিটাটা হয়ে যাবে পাই বাই 3 আর এই থিটাটা হয়ে যাচ্ছে 3π/2। দুইটা থিটা একই রকম না হলে আবার ডি ময়ভরের সূত্রে অ্যাপ্লাই করা যায় না, যার কারণে আমাকে করতে হচ্ছে কি কজের থিটাটা যেরকম দেখতে সাইনের থিটাটাও ঠিক সেরকম দেখতে বের করে এনে তারপর আমাকে এখানে বসাইতে হয়েছে। তো সবচেয়ে ভাগ্যের ব্যাপার এটা যে সাইন 3π/2 মানও কিন্তু √3/2, আবার সাইন শুধু π/3 মানও হচ্ছে √3/2, যার কারণে আমরা এখানে কজের জন্য যেটা ব্যবহার করছি সাইনের ওই মানটাকে খুঁজে বের করছি যেন আমরা ডি ময়ভর অ্যাপ্লাই করতে পারি। আর এরপর আমাদের কাজ কি, x ইকুয়ালটা আমরা লিখবো এটার মাথার উপরে এরকম 1/2 চলে আসবে, আর বাদ বাকি কাজ 2n π যোগ করে টোরে যা হয় যেভাবে আসে সেভাবে একদম একই রকম আসবে। যেহেতু এখানে পাওয়ার 4 সেহেতু লাস্ট লাইনে যেখানে দিয়ে n ইকুয়ালটা আমরা 0 1 লিখবো, কারণ একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য এভাবে করে দুইটার জন্য আমরা চারটা আনসার পেয়ে যাবো। ওকে, তাহলে এই প্রশ্নের সমাধানও বাকি অংশটা তোমরা নিজেরা করার চেষ্টা করবা। এরপরে আমরা 6 নম্বর প্রশ্নটা দেখবো। আচ্ছা, তো এবারের প্রশ্নটা কিন্তু আর দ্বিঘাত সমীকরণের মধ্যে নাই, কারণ এখানে দেখা যাচ্ছে যে সমীকরণটা 4টা পদ চলে আসছে। তো দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ 3টা পদ থাকে, 4টা থাকে না। তো প্রশ্নটা বলছে কি x⁷ প্লাস x⁴ প্লাস x³ প্লাস 1 ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে দ্বিঘাত সমীকরণ অ্যাপ্লাই করতে পারবো না, তবে আমাদের হাতে আরেকটা সুন্দর মেথড আছে। সেটা হচ্ছে আমরা যখন ক্লাস 9-এ পড়ছি তখন আমরা একটা অধ্যায়ে ভাগশেষ উপপাদ্যের একটা সাহায্যে সমাধান একটা অধ্যায় করছিলাম। সেটা করতে হয় কি, এইখানে এক্স এর মান কত বসালে 0 হয় সেটা আগে খুঁজে বের করতে হয়। তো এক্স এর মান যত বসাইলে 0 হয় ততকে দিয়ে একটা উৎপাদক বের করতে হয়, তারপর 2 লাইন একসাথে করতে হয়, এই এক লাইন এই এক লাইন এভাবে করে এখানে এভাবে লিখে ধরলাম এটা 1 বসালে 0 হয়, তাহলে এক্স এর উৎপাদক হয় x-1, এভাবে করে এটা পিছনের দিকে নিয়ে করতে হয়, এখানে গুণ টুন করে লাইনটা ফিল আপ করতে হয়, যাকে আমরা সরাসরি এভাবে বলতে পারি যে ভাগশেষ উপপাদ্যের ব্যবহার, তাই না? তো যারা যারা ভাবছো যে এটা ভাগশেষ উপপাদ্য দিয়ে করতে হবে তারা আসলে সুপার ট্যালেন্ট, কিন্তু আসল ব্যাপার হচ্ছে যে আমরা এটাকে ভাগশেষ উপপাদ্য দিয়ে চিন্তা না করেও করতে পারি। কিভাবে? সেটা হচ্ছে প্রথমে যখন আমরা কোনো একটা সমাধানের অঙ্ক পাবো আমরা সবসময় চেষ্টা করব যে সেখানে কমন যায় কিনা, আর কমন দিয়ে অঙ্কটাকে মিলানো যায় কিনা সেটা টেস্ট করা। সবার আগে আমরা দেখব যে ওইখানে সূত্র প্রয়োগ করা যায় কিনা। যদি সূত্র প্রয়োগ করা না যায় তাহলে সেকেন্ড অপশন কমন যায় কিনা। যদি কমন না যায় তাহলে আমরা ভাগশেষ উপপাদ্য টুপদ এগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু এখানে কমন গিয়ে অঙ্কটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। দেখি একটু, আমি এই দুজন থেকে x⁴ কমন নিব, তাহলে x⁴ যদি কমন নিই এখানে থাকবে x³ প্লাস 1 প্লাস এই দুজন থেকে আমি 1 কমন নিব। 1 কমন নিলে এখানে x³ থেকে যাবে প্লাস 1 যেমন আছে তেমন থেকে যায়, ফলে 0। তাহলে এখন দেখা যাচ্ছে এই রাশিটাতে x³ প্লাস 1 আছে, এই রাশিটাতে x³ প্লাস 1 আছে। ওকে, তাহলে এই x³ প্লাস 1 এটা আমি কমন নিয়ে ফেললাম। তাহলে x³ প্লাস 1 যদি কমন নিই ওর থেকে এখানে আর x⁴ বাকি থাকে, প্লাস x³ প্লাস 1 ওর থেকে যদি কমন নিই তাহলে এখানে আর 1 বাকি থাকে, ইকুয়াল টু 0। তাহলে এখন এই ধরনের ফরমেশন থেকে আমরা একটা লাইন লিখতে পারি, সেটা হচ্ছে এরকম, হয় x³ প্লাস 1 ইকুয়াল টু 0, আরেকটা লিখতে পারি অথবা x⁴ প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, কিন্তু আমি এই অথবা x⁴ প্লাস 1 ইকুয়াল টু 0 এটা আর ডান পাশে এক্ষুনি লিখবো না, কারণ এই ব্যাটার সমাধান বের করতে অনেক জায়গা লাগবে, যার কারণে পুরো খাতাটাই আমার দরকার হবে। ডান পাশে অথবা ওইটাকে করার সুযোগ থাকবে না। এজন্য আমরা প্রথমে হয় এত ইকুয়াল টু 0 দিয়ে ওর মানটা আগে বের করে আনবো, তারপরে আমরা অথবা x⁴ ইকুয়াল টু 0 দিয়ে বাকি মানটা বের করে আনবো। তো এটার মান আমি পুরোটা বের করে দিব না, কারণ এটা সহজ আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারবো x³ ইকুয়াল টু -1, পক্ষান্তর করছে যার কারণে -1 হয়ে গেছে। আবার এদিকে ডি ময়ভর সাহেবের একটা বিরক্তিকর উপপাদ্য আছে, ওইটা অ্যাপ্লাই করতে হবে। তো x³ ইকুয়াল টু -1 থাকলে তার ওইটা অ্যাপ্লাই করতে পারবো না, আমাদেরকে এখন করতে হবে কি এটাকে ডি ময়ভরের সিস্টেমে পাঠাইতে হবে। আর সেটার একটাই উপায়, সেটা হচ্ছে cos θ sin θ বানাই দেওয়া। তাহলে -1কে আমরা cos এবং sin দিয়ে কিভাবে প্রকাশ করতে পারি? আমার মনে হয় সেটা হচ্ছে cos পাই প্লাস i sin পাই, এভাবে লিখলেই মনে হয় সেটা ভালো হয়, তাই না? কেন? কারণ cos পাই এর মান হচ্ছে সরাসরি -1 আর এই sin পাই এর মান হচ্ছে 0। তো 0 যদি i এর সাথে গুণ হয় এটা পুরাই 0 হয়ে যাবে, ওইদিকে -1টা থেকে যাচ্ছে। ওকে, তাহলে এখান থেকে আমি x ইকুয়াল টু কত পাচ্ছি, cos পাই প্লাস i sin
পাই হোল টু দি পাওয়ার 1/3, মানে এখানে যেটা 3 ছিল সেটা ওইখানে গিয়ে 1/3 হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি 1/3 এখানে গুণ করে দিতে পারবো ডি ময়ভরের উপপাদ্যের সাহায্যে। 1/3 যদি আমি এখানে গুণ করে দিই তাহলে আমরা একটা মাত্র আনসার পাবো, কিন্তু এখানে আমার 3টা আনসার অ্যাটলিস্ট আনতে হবে। এই সমীকরণের দিকে এখন তাকাবো না, কারণ এই সমীকরণের একটা পার্টিশন নিয়ে আমি কাজ করতেছি, তো আমার অঙ্কটা আসলে এখান থেকে শুরু হচ্ছে বলে চিন্তা করতে হবে। তাহলে আমি এখানে কি করব, 2n পাই যোগ করে দিব, cos 2n পাই প্লাস পাই প্লাস i sin 2n পাই প্লাস পাই, অতিরিক্ত 2n পাই যোগ করা শেষ, এরপর মাথার উপরে 1/3 লিখে দিব। এবার 1/3টা গুণ করে দিই, কোনো অসুবিধা নেই, কারণ এখানে লসাগুটার সঙ্গে কিছু করতে হচ্ছে না। তাহলে 1/3 যদি এখানে গুণ করে দিই তাহলে cos 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 3 প্লাস i sin 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 3। ওকে, যেখানে একটু লিখে ফেলতে হবে কারণ এখানে একটা অংশ শেষ, যেখানে n ইকুয়াল টু 0 1 2। কেন 0 1 2? কারণ এখানে কোনো প্লাস মাইনাস চিহ্ন নাই, 0 বসালে একটা আসবে, 1 বসালে আরেকটা আসবে, 2 বসালে আরেকটা আসবে, তো 3টা মান আসবে। আমার এখানে 3টা মান দরকার, এই সমীকরণে আমার 3 ছিল, তাহলে x এর মান এখানে আমি 3টা পেয়ে গেছি। এই হয় এতগুলো লিখছি, এবার আমি পরের লাইনে এর নিচে, আমি নিচে তো লিখতে পারতেছি না, এর নিচে লিখবো অথবা x⁴ প্লাস 1 ইকুয়াল টু 0, এই যে x⁴ প্লাস 1 ইকুয়াল টু 0, এটা এবার করা শুরু করবো। তাহলে এটার কাহিনী একদম একই, x⁴ ইকুয়াল আবার -1 আসবে, এই -1 এর জন্য আমি আবার এটা লিখবো, এটার পর আমি এই লাইনটা লিখবো, খালি একটাই চেঞ্জ হবে, এখানে যেটা 1/3 আছে ওইখানে সেটা 1/4 হবে। তারপর এরপর আমি এই লাইনে আসবো, এরপরে এই লাইনে আসবো, তো 1/4 যখন এখানে গুণ হবে সেটা এত ডিভাইডেড বাই 4 হয়ে যাবে। আর যেখানে n ইকুয়াল টু এখানে 0 1 2 3 লিখছি, ওইখানে n ইকুয়াল টু হবে 0 1 2 3 পর্যন্ত হবে। তাহলে এটা লাস্ট লাইনে n ইকুয়াল টু হবে 0 1 2 3, ব্যাস এটা সমাধান শেষ হয়ে গেল। তাহলে অর্ধেক অংশ এখানে পাইছি, অর্ধেক অংশ ওইখানে পাইছি। ওকে, তাহলে আর এটাকে নতুন লাস্টে একটা আমরা এইভাবে লিখে না, সুতরাং নির্ণয় সমাধান এত, এই লাইনটা একদম লেখার দরকার নেই, কারণ এই লাইনটা লিখতে গেলে আমাকে x উল্টো এটাও লিখতে হবে, x উল্টো ওইটাও লিখতে হবে, যা অনেক লম্বা হয়ে যাবে, দরকার নেই আমার। এটা এখানে আর ওইটা এখানে n ইকুয়াল টু এত পর্যন্ত লিখলেই আনসার, কোন এভাবে ANS আনসার এইটাও লেখার দরকার নেই, জাস্ট একটু করে দিলে কাটছে। স্যারের না বুঝলে আমার কিছু করার নেই। ওকে, স্যারে না বুঝলে তোমার কোনো দোষ নাই, কারণ হচ্ছে স্যার অনার্সে আসছে আর তুমি এই যে অঙ্কটা করছো খালি লাস্টে একটা আনসার শব্দটা লেখো না, সেই জন্য স্যার বুঝতেছে না, এটা এই ক্ষেত্রে হবে না ভাই। কারণ এইসব ব্যাপারগুলো শুধুমাত্র ইন্টারমিডিয়েট পর্যন্তই ধরা হয়, যে স্টুডেন্ট আনসার লেখে নাই, দেওয়া আছে লেখে নাই, ওইটা লেখে নাই, সেটা লেখে নাই, এইসব লেখা দিয়ে এখন আর তোমাকে কোনো বিরক্ত করা হবে না, নাম্বার দেওয়া হবে। তুমি যদি দেওয়া আছে না লিখো অথবা প্রমাণিত শব্দগুলো না লিখো, কোনো অসুবিধা নেই, এগুলো নিয়ে কোনো ঝামেলা করবে না, সাইড নোট দাও নাই, কিচ্ছু করবে না। কিন্তু তুমি যদি এসএসসির স্টুডেন্ট হইতা, ইন্টারের স্টুডেন্ট হইতা, তখন তোমাকে সাইড নোটের জন্য নাম্বার কাটবে, সেটা পরীক্ষককে তার নির্দেশনাতেই দেওয়া আছে, যে একজন এক্সামিনার খাতা যখন কাটবেন তাকে নির্দেশনা পাঠানো হয় যে সাইড নোট না লিখে তুমি নাম্বার কেটে দিবে, এটা না করলে তুমি নাম্বার কেটে দেবে। কিন্তু অনার্স মানে হচ্ছে গবেষণামূলক একটা সাইট, এইখানে গবেষণা করতে এসে তুমি সাইড নোট দিছো কি দাও নাই সেটা আমাদের বোঝার বিষয় না। তুমি এই যে লাইনটা এখান থেকে এখানে লিখছো, সুতরাং তুমি জেনেই লিখছো, সাইড নোট দেওয়ার কোনো দরকার নাই। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এইটুকুই থাক, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।